5 আগস্ট চানখারপুলে 6 মার্ডারে 8 পুলিশের বিরুদ্ধে রিপোর্ট দাখিল। নির্দেশদাতা শেখ হাসিনা মিলেছে আসাদুজ্জামান কামালের জড়িত থাকার প্রমাণও। টেকসই ভবিষ্যৎ গঠনে তারুণ্যের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান ডক্টর ইউনূসের। কাতারে আর্থনা সামিটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন সন্ধ্যায়। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় 3 আসামি 7 দিনের রিমান্ডে। দৃষ্টান্তমূলক বিচারের আলটিমেটাম ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। সোমবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তাজুল ইসলাম। বলেন, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে সুপেরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংগঠিত অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলার 8 আসামির মধ্যে 4 জন পলাতক আছে। জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। একটি টেকসই ভবিষ্যৎ গঠনে যুবশক্তি ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি। টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ব্যাংককে 81তম এসকাপ অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। তিনি তার বক্তব্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নের অঙ্গীকারের কথা তুলে ধরেন। ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ESCAP অধিবেশন 53টি সদস্য রাষ্ট্র ও 9টি সহযোগী সদস্য অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। Let us strengthen our partnerships, mobilize the creativity of the young people, both girls and boys, to create new world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. Madam Chair. 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার যাচ্ছেন। আজ সন্ধ্যায় তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশ নেবেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। ছাত্রদল নেতা পারভেজার হত্যার ঘটনায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে 48 ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। আসামি গ্রেফতারে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। গত শনিবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বহিরাগতদের সাথে নিয়ে হামলা চালায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের উপর। সে সময় ছুরির আঘাতে মৃত্যু হয় পারভেজের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে। 3 জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে পারভেজ হত্যায় যে 2 নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্কলার ইউনিভার্সিটিকে চিঠি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। এদিকে
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনের নেতারা। এই সময় নিহত পারভেজের উপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তার সহপাঠীরা। ২৭টি ছাত্র সংগঠন নিয়ে গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনীতি বন্ধের দাবি তুলেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার অভিযোগ, এজাহার নামী আসামি গ্রেফতারে বাধা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে পারভেজ হত্যায় গ্রেফতার ৩ আসামি ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত কর্মসূচি থেকে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ, অথচ তাকে ছাত্র নামধারী সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িত সবাইকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন ছাত্রদল নেতাদের। তারা বলেন যে বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই বৈষম্য এখনো বিরাজমান। সরকারি বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধির নামে নিয়োগপ্রাপ্তরা কি করছে তা খতিয়ে দেখা এখন জরুরি। হত্যা নির্যাতনের বিরুদ্ধে ছাত্রদলের দৃঢ় অবস্থানের কথাও জানান সংগঠনের নেতারা। দ্রুত নির্বাচন করতে গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের এই মুহূর্তে সেই সক্ষমতাও নেই। জাতীয় ঐক্যমত্য কমিশনকে এমন প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে খেলাফত মজলিস। সংস্কার প্রস্তাবের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টি বিষয়ে একমত, ১৫টি সংস্কার বিষয়ে দ্বিমত ও ৪টি সংস্কার প্রস্তাবে আংশিক মত পোষণ করেছে খেলাফত মজলিস। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার করে জাতীয় নির্বাচনের প্রস্তাব ও স্থানীয় নির্বাচনে মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের বিরোধিতা করে দলটি। এছাড়া সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদ ও স্থানীয় সরকার ব্যবস্থার বিরোধিতা করে খেলাফত মজলিস। আর বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, মানুষ যেন আর গুম খুনের শিকার না হয়, সেজন্য কাজ করছে সংস্কার কমিশন, এমন দাবি করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। কুয়েটের চলমান অচল অবস্থা নিরসনে ছাত্রদের সাথে কয়েক দফা আলোচনা করেছে ছাত্র কল্যাণ দপ্তর। তবে এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালনে অটল রয়েছে। সোমবার দুপুরে কুয়েট ছাত্র কল্যাণ দপ্তরে জরুরি প্রেস ব্রিফিং হয়। দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার জানান, শিগগির একটি সমঝোতা প্রক্রিয়ার মধ্য দিয়ে কুয়েটে শিক্ষার পরিবেশ ফিরবে। কুয়েটের চলমান সংকট ও অস্থিরতা নিরসনের চেষ্টা চলছে বলেও জানানো হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসিকে পদত্যাগ করানোর দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ হবে বেলা ৩টায়। দাবি আদায় না হলে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করবে। দুদকেরও দুর্নীতি রয়েছে জানিয়ে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দুদক চেয়ারম্যান বলেন, অনেক কর্মকর্তা সৎ ভালো কিন্তু কাজ করেন না, এটিও কাম্য নয়। ৫ আগস্ট পরবর্তী ডক্টর ইউনূসের সরকার দুর্নীতিমুক্ত বলেও দাবি করেন তিনি। অভিযোগ করেন, আগে তো প্রধানমন্ত্রী কার্যালয়ে ঘুষ দিতে হতো। গণশুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০৬টি অভিযোগ জমা পড়ে। শুনানি শেষে অভিযোগগুলো নিষ্পত্তি হয়। ২০২৩ সালে কর ফাঁকির পরিমাণ ছিল ২,৩০,০০০ কোটি টাকা। সিপিডি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। আগামী অর্থবছর থেকে সর্বনিম্ন কর ১৫% নির্ধারণের প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ধানমন্ডির কার্যালয়ে মিডিয়া ব্রিফিং এসব তথ্য জানায় সিপিডি। কর খাতে অন্যায্যতা দূর করতে সব খাতে ঢালাওভাবে প্রণোদনা না দেওয়ার তাগিদ দিয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,
রাজনৈতিক ও বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবে যাতে প্রণোদনা না দেওয়া হয় সেটিও নিশ্চিত করতে হবে বলেন। রাজস্ব প্রণোদনার কারণে সামাজিক, চিকিৎসা ও শিক্ষা সহ সামগ্রিকভাবে খাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর ফাঁকি কমাতে বাংলাদেশের সমগ্র আর্থিক লেনদেন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার সুপারিশ করে তিনি আরও বলেন, দেশের কর খাতে অন্যায্যতা দূর করতে কার্যকর সব পদক্ষেপ এখনই নেওয়া দরকার। মিডিয়া ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, দেশের আইনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 91% নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল করছে না। বিশাল একটি অংশ রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করছে তা রাজস্ব বোর্ডের খতিয়ে দেখার সুপারিশ করেছে সিপিডি। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস ফুসফুস সহ নানা রোগে ভুগছিলেন। এমনকি যুবক বয়সে তার ফুসফুসের একটি অংশবিশেষ কেটে ফেলা হয়েছিল। চলতি বছরের 14 ফেব্রুয়ারি থেকে টানা 38 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একদিন আগে সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার উপাসককে ইস্টার সানডের শুভেচ্ছা জানান তিনি। এদিন তার ঐতিহ্যবাহী ইস্টার ভাষণ এবং আশীর্বাদ বাক্য একজন সহকারী পাঠ করেন। তিনি বসে থেকে বিষয়টি দেখেন। ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ ফ্রান্সিস তাঁর বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।